হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন গত 2 মাস ধরে হসপিটালে বেডে পড়ে আছে, কেউ তাকে চেনে না। আর কে বা কারা তার এই অবস্থা করেছে সেটাও জানে না। সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এই ছেলেটা নিজেও জানে না যে সে কে, কিংবা তার আগের কোনো স্মৃতিও মনে নেই। কিন্তু হঠাৎ একদিন তাকে খুঁজতে হসপিটালে চলে আসে এই এলাকার কুখ্যাত গ্যাংয়ের সদস্যরা। তারা যে কোনোভাবেই ছেলেটাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। কিন্তু কেন? এদের সঙ্গেই ছেলেটার কি যোগাযোগ সেটা জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভিটিতে রয়েছে চমৎকার একটি গল্প আর দুর্দান্ত সব অ্যাকশন। তাই বেশি কথা না বলে চলুন দেখে আসি আজকের মুভিটি। শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার একটি জেলখানা দেখতে পাই। একজন পুলিশ অফিসার একজন গাইডকে সঙ্গে নিয়ে আসে। সে একজন কয়েদিকে দেখতে আসে। এখানে আসার পর সেই জেলখানার সেলের মধ্যে কিছু বাচ্চার ছবি সে ছড়িয়ে দেয় আর তাকে বলে যে ভালো করে বাচ্চাদের চেহারাগুলো দেখে নাও, যাদের জীবন তুমি পুরো বরবাদ করে দিয়েছো। তোমাকে এই জেলখানায় আনতে গিয়ে আমি আমার জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, তাই যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস নিয়েও শান্তি পাচ্ছি না। কিন্তু এই পুলিশ অফিসারের কোনো ধারণাই নেই এই সেলের মধ্যে যে আটকে আছে সে তো সবকিছু আগে থেকে সেটিং করে রেখেছে। তো এরপর দেখা যায় যে ক্লিন করতে আসে পরিচ্ছন্নতা কর্মী হঠাৎ করে তার কাঁধের উপর গুলি চালাতে শুরু করে। সেই সুযোগে ওই সেলের ভেতরে থাকা কয়েদিটা আরামসে বাইরে বেরিয়ে আসে। ওই কয়েদির নাম ছিল লি, যে একজন চাইনিক মনস্টার ছিল। লি ওখান থেকে বের হওয়ার পর বাইরে থাকা অফিসারটাকে পর্যন্ত মেরে ফেলে। কিন্তু ওই জেলখানা থেকে বের হওয়াটা এতটা সহজ ছিল না, কারণ বাইরে তো অনেকগুলো গার্ড জেলখানাটাকে পুরো ঘিরে রেখেছিল। তাই বুদ্ধি করে লি জেলখানায় থাকা সমস্ত সেলের কয়েদিকে বের করে দেয় আর এরপর তাদের হাতে বন্দুক ধরিয়ে দেয়। বলে বাইরে থাকা গার্ডদের মারতে পারলে তোমরা চিরদিনের মতো স্বাধীন হয়ে যাবে। তারপরেই শুরু হয়ে যায় গোলাগুলি, ধামাকাদার সংঘর্ষ। এই মারামারিতে গার্ডের সঙ্গে সেখানে কয়েকজন কয়েদিও মারা যায়। তবে রাস্তা এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে, মানে তার প্ল্যান সাকসেসফুল। কোনো প্রকার ঝামেলা ছাড়াই সে বিন্দাস জেল থেকে বেরিয়ে আসে। আর তার এই কাণ্ডের জন্য উল্টো কিছু সাধারণ কয়েদি মারা যায়। এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা সমুদ্রের তীরে একটি ছেলেকে দেখতে পাই। সে তার ঘর থেকে সমুদ্র পাড়ে একটি বডি দেখতে পায়, তাই দ্রুত বাইরে বেরিয়ে এসে তাকে টেনে তোলে আর ভাবছিল যে সে কে হতে পারে। এরপর গল্প চলে যায় 2 মাস পরে। এখানে আমরা আইল্যান্ডের হসপিটালে কাজ করা এক সুন্দরী মেয়েকে দেখতে পাই, যার নাম এলি। সে একটা পেশেন্টকে নিয়ে যথেষ্ট চিন্তায় আছে, কেননা গত 2 মাস ধরে তার পেশেন্ট কোমায় রয়েছে। সে প্রতিদিনের মতো আজকেও তাকে দেখতে এসেছে। তার শরীরের প্রত্যেকটা ক্ষত দেখে সে মনে মনে বলে, কে জানে তুমি কে, আর তোমার এই অবস্থায় বা কারা করেছে। আর যেহেতু তার পরিচয় কিংবা তার নাম কেউ জানে না, তাই সে নিজেই তার নাম দেয় ইসমাইল। এরপর হঠাৎ একদিন তার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার কারণে সে তার ব্যাপারে কিছুই বলতে পারছে না, এমনকি তার নিজের নামটাও না। তখন সে বলে যে যতদিন না পর্যন্ত তোমার স্মৃতি ফিরে আসছে ততদিন অবধি আমরা তোমাকে ইসমাইল নামে ডাকবো। ছেলেটি তার গায়ের প্রতিটা আঘাতের চিহ্ন দেখে তার পুরনো অনেক স্মৃতি মনে করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কিছু মনে করতে পারে না। তারপর আরো কিছুদিন কেটে যায়, কিন্তু ইসমাইলের কিছুই মনে পড়ছে না। একদিন এলি তাকে সমুদ্রের পাড়ে নিয়ে যায়, কারণ গত 2 মাস ধরে হসপিটালের বেডে শুয়ে আছে। ইসমাইল তখনও বারবার চেষ্টা করে যাচ্ছে কিছু মনে করার জন্য, কিন্তু তাকে এরকম কষ্ট পেতে দেখে এরপর এলি বলে যে থাক, তোমার কিছু মনে করার দরকার নেই। তারপর তাকে ওই জেলের সঙ্গে দেখা করায় যে তার প্রাণ বাঁচিয়েছিল। ইসমাইল তার প্রাণ বাঁচানোর জন্য তাকে অনেক ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা সেই ভয়ঙ্কর মাফিয়া লিকে দেখতে পাই। সে কিছু মাফিয়াদের সঙ্গে মিটিং করছে। এখানে মাফিয়ারা তার উপর ভীষণ রেগেছিল, কারণ এখানে অনেকগুলো বন্দুকের সঙ্গে ড্রাগস সাপ্লাই করছিল সে। তাই সে লিকে বলে, এরপর থেকে আমি আর তোমার সঙ্গে কোনো ডিল করব না। আমার ডিকশনারিতে ধোঁকাবাজির কোনো চান্স নেই। আশেপাশে তাকিয়ে দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তোমাকে শেষ করার জন্য। তবে এই মাফিয়াদের কোনো ধারণাই ছিল না লি কি করতে পারে। লি তার লোকদের এখানে আগেই ফিট করে রেখেছে। ওই ওয়্যার হাউসের বাইরের লোকেরা অলরেডি ওখানকার লোকদের মারতে শুরু করে দিয়েছে। ভেতরে তখন লেডি কিলার শিবা এখানকার মাফিয়াদের মারতে থাকে। এই লোকাল মাফিয়া আসলে লিকে অনেক হালকাভাবে নিয়েছিল। সে ভাবতে পারেনি লিয়ের কয়েকজন লোক তার পুরো টিমকে রফাদফা করে ছাড়বে। এরপরে লি একটি ছুরি দিয়ে ওই মাফিয়ার গ্যাংয়ের প্রধানকে মেরে ফেলে। আর এই সবকিছু দেখে ওই মাফিয়ার ডান হাত নোভা অনেক ভয় পেয়ে যায়। সে বাঁচার জন্য তার কাছে মিনতি শুরু করে দেয়, প্লিজ আমাকে বেলো না, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এরপরেই সে লিকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়। আজ থেকে 2 মাস আগে এখানকার লোকজন সমুদ্রের তীরে অজ্ঞান অবস্থায় একটি ছেলেকে পায়। কেউ লোকটার ব্যাপারে কিছুই জানে না। আমার মনে হচ্ছে হয়তোবা তোমাদের কোনো লোক হবে। লি একটু টেনশনে পড়ে যায়।
আর ওখান থেকে আমরা বুঝতে পারি ইসমাইলের আসলে গ্যাংয়ের সঙ্গে কোনো না কোনো কানেকশন রয়েছে। তারপর এখানে সে নোভাকে আর মারে না, কিন্তু তার কানে গুলি করে দেয় আর বলে তার যদি নিজের কাছে প্রাণটা মূল্যবান হয় তাহলে হসপিটালে গিয়ে ওই ছেলেটাকে খুঁজে আমার কাছে বের করে নিয়ে আসো। এরপর নোভা সরাসরি চলে যায় হসপিটালে আর ওখানে গিয়ে গার্ডদের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এলি তখন এখানে পৌঁছে পরিস্থিতিটা একটু সামলানোর চেষ্টা করে আর নোভাকে বলে যে আগে তো আপনার চিকিৎসার প্রয়োজন। এরপরে তার কানের চিকিৎসা করছিল, তখন নোভা তার কাছে ইসমাইলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু এলি পুরো ব্যাপারটাই এড়িয়ে যায়। তার নজরে ইসমাইল ছিল অনেক সহজ সরল একটি ছেলে, সে কোনোভাবেই চাচ্ছিল না এরকম একজন গুন্ডার সঙ্গে ইসমাইলের কোনো ঝামেলা হোক। কিন্তু নোভা বুঝতে পারে নিশ্চয়ই ডক্টর ইসমাইলের ব্যাপারে কিছু লুকাচ্ছে, আর তাই সে মুখ থেকে সত্যটা বের করার জন্য অসভ্যতমেই শুরু করতে থাকে। আর ঠিক তখনই ইসমাইল সেখানে এসে তাকে রক্ষা করে। আসলে যতই তার স্মৃতিশক্তি হারিয়ে যাক না কেন, তার অভ্যাসগত কোনো পরিবর্তন হয়নি। বিপদ দেখলেই সে মানুষকে বাঁচানোর জন্য ইসমাইলের হ্যাবিটটা তখনও ছিল। আর নোভাও বুঝতে পারে এই লোকটার সঙ্গে মারামারি করে কোনোভাবেই টিকতে পারবে না, আর তাই সঙ্গে সঙ্গে সে সেখান থেকে কেটে পড়ে। এলি এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পেরে যায় যে ইসমাইল কোনো অর্ডিনারি পার্সন নয়। এলি তাকে বলে, তোমার জন্য এই জায়গাটা মোটেও সেফ নয়, তাই আগামীকালকে তুমি আমার সঙ্গে জাকার্তা চলে যাবে। ইসমাইল বলে যে আমার স্মৃতিশক্তি ফিরে পেতে আমাকে এই আইল্যান্ডেই থাকতে হবে, কারণ যারা আমার এই অবস্থা করেছে তারা নিশ্চয়ই আমাকে খুঁজতে আবারও এই আইল্যান্ডে আসবে। এলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইল বলে আর কিছুদিন পর এখান থেকে আমিই তোমার কাছে জাকার্তায় চলে যাব। তারা একে অপরকে জড়িয়ে ধরে। মাঝখানে সম্পর্কটা এখন আর ডক্টর পেশেন্ট নেই, কোথাও কোথাও তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে ইসমাইল যখন অতীত মনে করার চেষ্টা করে তখন তার চোখের সামনে কিছু বাচ্চাদের চেহারা ভেসে আসতো, যাদের অবস্থা ছিল খুবই করুণ। অনেক চেষ্টার পরেও এই সব স্মৃতি তার কোনোভাবে পিছু ছাড়ছিল না। আর এরপর দিন এলি যখন জাকার্তায় যাওয়ার জন্য রওনা দিচ্ছিল তখন ইসমাইল তাকে বাস পর্যন্ত এগিয়ে দিতে আসে। আর আমরা দেখতে পাই যে অলরেডি লিয়ের কয়েকজন লোক ইসমাইলের পেছনে নজর রাখছে। ওই সময় তাদের সামনে একটি গাড়ি চলে আসে, যার কারণে তারা ইসমাইলকে আর দেখতে পায় না। তাই লিয়ের লোকেরা ভাবে ইসমাইল হয়তোবা বাসে করে জাকার্তায় যাচ্ছে ওই মেয়ের সাথে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই গুন্ডা একটি নির্জন জায়গায় তাদের গাড়ি রাস্তার মাঝখানে রেখে ওই বাসটিকে দাঁড় করায় আর গুলি করে ওই বাসের ড্রাইভারকে মেরে ফেলে। আর তারপর অনেকগুলো প্যাসেঞ্জারকে তারা একের পর এক গুলি করে মারতে থাকে, কিন্তু এতগুলো যাত্রীদের মধ্যে কোথাও ইসমাইলকে দেখতে পায় না। আর এলি এতক্ষণে ইসমাইলকে কল করে সব জানিয়ে দেয়। এটা শোনা মাত্রই জেলেকে সঙ্গে নিয়ে একটি বাইকে করে বাস পর্যন্ত সে চলে আসে। এদিকে বাসে থাকা সবাইকে যখন মেরে ফেলতে থাকে ওই গুন্ডা তারপরে এলির কাছে এসে জিজ্ঞাসা করে যে আবিদ কোথায়। আসলে ইসমাইলের আসল নাম হলো আবিদ। আবিদের খোঁজে আসলে লোকেরা এখানে এসেছে, আর এর সঙ্গে এখানে ছোট্ট একটি বাচ্চাকেও তারা মারে না। এরপর তাদের দুজনকে জোর করে ধরে একটা সিক্রেট জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে ইসমাইল সেখানে এসে পৌঁছায় আর কিছু লোকাল গুন্ডার মুখোমুখি হয়, কিন্তু ওই গুন্ডাগুলো কোনোভাবেই ইসমাইলের সামনে টিকতে পারে না। ইসমাইল এক এক করে সবাইকে মেরে ফেলে, কিন্তু এই মারামারির সময় গুন্ডারা তার ওই জেলেকেও মেরে ফেলে। আর ইসমাইল যখন এখান থেকে চলে যাবে ঠিক তখনই আবার পুলিশ এসে ইসমাইলকে গ্রেফতার করে নেয়। তারা ভাবে এই সব খুন বোধহয় সেই করেছে। অন্যদিকে এই গুন্ডারা এলিয়ার বাচ্চাটাকে সিক্রেট জায়গায় নিয়ে এসেছে। এখন তাদেরকে আর তার দরকার নেই, কারণ আবিদের খোঁজ তারা পেয়ে গিয়েছিল। আর তাছাড়া নোভা একটু বেশি কথা বলছিল, যার কারণে লিয়ের লোকেরা তাকে মেরে ফেলে। ওইদিকে থানায় ইসমাইলের ইন্টারোগেট চলছিল। ইসমাইল বারবার বলা সত্ত্বেও পুলিশ অফিসার কোনোভাবেই মানতে রাজি হচ্ছিল না। সে তার পুরনো স্মৃতি ভুলে গিয়েছিল। বারবার বলছিল, আমি তো নিজেই জানি না যে বাসের লোকগুলোকে কে মেরেছে, আর ওখানে আমার বন্ধু এলি ছিল। আপনাদের তো উচিত এখন ওকে খুঁজে বের করা, আর সেটা না করে আপনারা আমাকে প্রশ্ন করছেন। এটা শুনে পুলিশ অফিসার এরপর ইসমাইলকে একটি ছবি দেখায় আর বলে, আমরা লিকে কিভাবে খুঁজে পাবো। ইসমাইলের তো আসলে কোনো কিছুই মনে নেই, এজন্য ওই লিয়ের ব্যাপারেও কিছু বলতে পারে না। আর এরপরই পুলিশ অফিসার ইসমাইলকে লিয়ের ব্যাপারে বলতে শুরু করে, আমি আমার হোল লাইফে অনেক বড় বড় অপরাধী দেখেছি, কিন্তু এরকম শয়তান কাউকে পাইনি যে এমন কোনো খারাপ কাজ নেই যে করেনি। আর সব থেকে খারাপ কাজ কোনটা জানো? মাত্র 6-7 বছরের বাচ্চাদের ট্রেনিং করে এমনভাবে গোলাম বানিয়ে নিত যে তাদেরকে যে কোনো অর্ডার দিলেও তারা শুনতো, এমনকি কাউকে মার্ডার করা পর্যন্ত। আর তারপর ইসমাইল বলে যে আপনি আমাকে কেন এইসব কথা বলছেন, এই সব কিছুর সঙ্গে আমার সম্পর্ক কি? এটা শোনার পর পুলিশ অফিসার লিকে একটি ছবি দেখায়, আর ওই ছবিতে ইসমাইল লিয়ের একদম কাছেই বসেছিল। আর এখান থেকেই তো সবটা ক্লিয়ার হয়ে যায় যে ইসমাইল আগে আসলে লিয়েরই একজন লোক ছিল। এই কারণে পুলিশ অফিসাররা ইসমাইলকে এত জিজ্ঞাসাবাদ করছে।
তখন হঠাৎ করে পুলিশ স্টেশনের সমস্ত বিদ্যুৎ চলে যায়, বাইরে থেকে বন্দুকের গুলির আওয়াজ চলতে থাকে, আর আমরা বুঝতে পারি যে লিয়ের গুন্ডারা অলরেডি পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে, আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে সমস্ত পুলিশদের মেরে ফেলে। আর ইসমাইলকে ধরার জন্য লি ওখানে সব থেকে ভরসাযোগ্য দুইজন গুন্ডা রাঙ্গা আর বিল্লাকে পাঠায়। তখন এদের সঙ্গে ইসমাইলের একটি বিশাল লড়াই শুরু হয়। ইসমাইল তো এখনো কোনোভাবেই বুঝতে পারছে না যে এরা কারা আর কেনই বা তাকে এভাবে মারতে যাচ্ছে। তখন দুজনের সঙ্গে মারামারি করার সময় ইসমাইলের কিছু স্মৃতি মনে পড়ে যায়। আজ থেকে কয়েক মাস আগে এরা দুজনই তার অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু গ্যাংয়ের মধ্যে লিয়ের অর্ডারের থেকে বড় আর কিছুই নেই। সেই কারণে আজকে তারা দুজন এখানে ইসমাইলকে মারতে চলে এসেছে। অনেকক্ষণ যাবৎ দুজনের সঙ্গে ইসমাইলের ভয়ঙ্কর লড়াই চলে। তারপর লড়াইয়ের এক পর্যায়ে ইসমাইল তাদের দুজনকে মেরে ফেলে। এরপর যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন দুজন লোকের মধ্যে একজনের ফোন বেজে ওঠে। ইসমাইল কল রিসিভ করতেই পাশ থেকে এলির কণ্ঠ শুনতে পায়। তখন ইসমাইল লিকে বলে, আমাকে খোঁজার চেষ্টা করতে হবে না, আমি নিজেই তোমার কাছে আসছি। ইসমাইলের কথা শুনেই বুঝতে পারে যে সে রাঙ্গা আর বিল্লাকে ইতিমধ্যে শেষ করে দিয়েছে। এরপর ইসমাইল ওখান থেকে সিক্রেট জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ইসমাইল এখানে একটি কুয়া দেখতে পায়, যার মধ্যে ছোটবেলার তার অনেক দুর্বিষহ স্মৃতি জড়িয়ে আছে। আসলে আজ থেকে কয়েক বছর আগে ইসমাইলের সঙ্গে আরো কিছু বাচ্চাকে কিডন্যাপ করে লি নিয়ে এসেছিল, আর বাচ্চাদের অনেকদিন যাবৎ খাবার পানি ছাড়াই এই কুয়ার মধ্যে রেখে দিত। আর তার কয়েকদিন পরে নামমাত্র খাবারের জন্য এসব বাচ্চারা একে অপরের সঙ্গে জীবন মরার লড়াই শুরু করত। দিন শেষে যে বেঁচে থাকতো তাকেই এরপর সে টিমে নিয়ে আসতো আর নির্মমভাবে ট্রেনিং করাতো। আসলেই তারা ছোটবেলা থেকেই তাদের জীবনের মায়া পুরোপুরি ত্যাগ করে দিত। আর এই জন্যই লিয়ের গ্যাংয়ের প্রত্যেকটা মেম্বার এতটা মারাত্মক আর নির্দয় প্রকৃতির হয়ে ওঠে। এই জঙ্গলে কিছু দূর যাওয়ার পর ইসমাইলের সঙ্গে আরো একটা লোকের দেখা হয়ে যায়, যে তার অনেক ভালো বন্ধু ছিল। ইসমাইল তার সঙ্গে কোনোভাবে মারামারি করতে চাচ্ছিল না, এই জন্য তাকে বোঝায় যে আমার শত্রুতা শুধুমাত্র লিয়ের সঙ্গে, তাই আমাদের মধ্যে তোমার না আসাটাই মঙ্গল। কিন্তু এই বিশেষ লোকটি ইসমাইলের কথা শোনে না, কারণ সেও অর্ডার মানতে বাধ্য। এরপরে শুরু হয় তাদের দুজনের মাঝে মারাত্মক লড়াই। কিন্তু এই লোকটা ইসমাইলের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, সে তাকে শেষমেশ কাবু করে ফেলে। তবে ইসমাইল একটু সামনে এগোতেই লিয়ের ওই মারাত্মক লেডি কিলার শিবার সঙ্গে তার দেখা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে তাদের মধ্যে লড়াই চলে, কিন্তু ইসমাইল এখানে শিবাকে কোনোভাবে মারতে চাচ্ছিল না। সে শিবাকে বলে যে লি নামের ওই দানব আমাদের জীবনটাকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। আমার মনে হয় তোমারও আমার মতন এই গ্যাং থেকে বেরিয়ে আসা উচিত। আর তাদের দুজনের মাঝখানে কথোপকথন থেকে আমরা বুঝতে পারি যে তারা একে অপরকে আগে ভালোবাসতো। কিন্তু এরপরেই ইসমাইল মানে আবিদ লিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তার বসের অর্ডার না মানার জন্য তার উপর লি অসন্তুষ্ট হয়। শিবাই আসলে ইসমাইলের মাথায় গুলি করেছিল, যার কারণে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছিল। তবে আজও সে ইসমাইলকে ভালোবাসে, কিন্তু লি তো তার কাছে বাবার মতন ছিল, ছোটবেলা থেকে তার কাছে বড় হয়েছে, তাই এর বাইরে কোনোভাবে সে যেতে পারে না। ইসমাইল তাকে বারবার মানা করা সত্ত্বেও সে লড়াই থামায় না। আর এরপর এমন এক পর্যায়ে চলে আসে যখন ইসমাইল পুরোপুরি গান পয়েন্টে ছিল, আর ইসমাইলের হাতে ছিল একটি ছুরি। কিন্তু শিবা ইচ্ছা করে চোখ বন্ধ করে এদিক ওদিক গুলি চালায়, আর গুলি থেকে বাঁচতে ইসমাইল তখন শিবার উপর চাকুটা ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে চাকুটা তার পেটে ঢুকে যায়। এটা দেখে ইসমাইল অনেকটা আপসেট হয়ে পড়ে, কারণ সে প্রথম থেকে তাকে বিভিন্নভাবে মানাতে যাচ্ছিল। আর অন্যদিকে লি জানতে পেরে যায় যে তার সমস্ত মেম্বারদের ইসমাইল মেরে ফেলেছে, আর এখন তার কেবলমাত্র অল্প কিছু ভাড়াটে গুন্ডা বাকি আছে। আর এই ভাড়াটে গুন্ডার মধ্যেও একজন এলির সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে, কিন্তু এলিও বেশ চালাক। সে ছোট বাচ্চাটির সাহায্য নিয়ে ওই লোকটাকে বন্দুক দিয়ে সেখানে মেরে ফেলে। তারপর তারা দুজন ঘরের বাইরে এসে ওই বন্দুকের সাহায্যে আরো 2-3 জন লোককে মেরে ফেলে। এরকম উল্টাপাল্টা গোলাগুলি করতে করতে তারা বাইরে বেরিয়ে আসে, কিন্তু একটি সময় দেখা যায় তাদের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। মানে তারা এখন দুজন সেখানে খুব খারাপ অবস্থায় ফেসে গিয়েছিল। ঠিক তখনই সেখানে ইসমাইল চলে আসে আর গুন্ডাদের হাত থেকে এলিকে রক্ষা করে। এতক্ষণে এলি এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সবকিছু জানার পর তার ইসমাইলের উপর ঘৃণা চলে এসেছিল। সে ইসমাইলের সামনে চাকু বের করে বলে, তুমি আমাদের থেকে দূরে থাকো। ইসমাইল তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে ওই পুরনো জীবনটা কিন্তু আমি বেছে নেইনি, কিন্তু আমি এখানে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য এসেছি, কারণ তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। তো কিছুক্ষণ পরে রাগ একটু কমে আসলে এলি ইসমাইলকে শক্ত করে জড়িয়ে ধরে। সেখানে দেখা যায় যে যতগুলো গ্যাং মেম্বার ছিল প্রায় সবাই মারা গেছে, আর এখন শুধু বেঁচে আছে লি। এরপর শুরু হয় ইসমাইল আর লিয়ের লড়াই।
লড়াই করতে করতে ইসমাইল অনেক ক্লান্ত হয়ে গেছিল। তাই লি তাকে প্রথমে অনেক মারতে থাকে, কিন্তু ইসমাইল তো এত সহজে হারার পাত্র নয়। মারামারি করতে করতে লি তাকে বলে, তুমি আমার ভরসা নষ্ট করেছো, দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছি। আর ইসমাইল বলে, তুমি আসলে কোনো মানুষ নও, পশু। তোমার পাগলামির কারণে এতগুলো বাচ্চার জীবন নষ্ট হয়েছে। আর তার কিছুক্ষণ পরে লি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইসমাইলের মাথায় তো রাগ উঠে গিয়েছিল, সে তাকে কোনোভাবেই আজকে ছাড়বে না। এরপর ইসমাইল লিকে এমন একটি গাছের সঙ্গে ধাক্কা দেয় যে একটি ডাল গিয়ে তার পিঠে ঢুকে। আর মরতে মরতে সে ইসমাইলকে মারার চেষ্টা করছিল, কিন্তু এগিয়ে এসে এলি তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু অনেকটা আহত হয়ে যাওয়ার পর ইসমাইল সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন সময় কেটে যায়। আমরা দেখতে পাই এলি তখন মোটামুটি ঠিক হয়ে গিয়েছে আর জাকার্তার একটি হসপিটালে আছে। আর এই হসপিটালের অন্য একটি রুমে ইসমাইল চিকিৎসারত অবস্থায় আছে। গত কয়েকদিন ধরে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর আজকে এলি এসে যখন তার কাছে বসে তখন তার জ্ঞান ফিরে আসে। ইসমাইলের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সে ইশারায় কথা বলতে থাকে। এটা দেখেই এলি অনেক খুশি হয়ে যায়, কারণ এত কিছুর পরেও ইসমাইল আবার সুস্থ হয়ে উঠেছে। আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভিটি। তো কেমন লাগলো আজকের মুভিটি জানাতে বলবেন না কমেন্টে। আর বাছাইকৃত মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।